মানে এটা 3-4 3-2 এই টাইপের ম্যাচ হইতে পারে। এটা ফাইনালের আগে ফাইনাল। স্প্যানিশ কিন্তু সাফোকেট করাবে, একদম গলা চিপে ধরা ফুটবল যেটাকে বলে। খেলার আসলে ডিফারেন্স মেকার আমার কাছে কেন জানি মনে হয় লামিন ইয়ামাল আর ডেমবেলে। এমবাপ্পে মার্ক থাকবে, এটা মানে এমবাপ্পেকে ছেড়ে দেবে না, এমবাপ্পে মার্কটি থাকবে। আমি তো আসলে অন্য একটা প্রসপেক্টিভ থেকে চিন্তা করে বলি, কন্টেস্টটা হলো টিলেমেন্সের জায়গায় এমবাপ্পের মতো ফিগার থাকতেছে, এইটুকুই। দেখতে দেখতে আমরা বিশ্বকাপের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি, শুধুমাত্র সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী আর ফাইনাল। আচ্ছা হাবিব ভাই, আপনি তো আমাদের সঙ্গে সেই শুরু থেকেই আছেন, বিশ্বকাপ নিয়ে আমরা ইন ডিটেল অনেক গল্প করছি। জি, ফ্রান্স আর স্পেন নিয়েই শুরু করি আজকের আলাপ নাকি? মানে ফার্স্ট সেমিফাইনাল যেটা, মানে ইন ডেপথই বলি বা আপনার দৃষ্টিকোণ থেকেই বলি, মানে সিনারিওটা আসলে কি হতে পারে? সিনারিওটা হবে কন্ট্রোল ভার্সাস ফাস্ট অ্যাটাক। স্পেন খেলবে কন্ট্রোল, ফ্রান্স করবে ফাস্ট অ্যাটাক। ফ্রান্স ট্রানজিশনাল অ্যাটাকেই, এখন ট্রানজিশনাল অ্যাটাকে স্পেনকে এই পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে কেউ ভাঙতে পারেনি, নট ইভেন বেলজিয়াম। তারা ট্রাই করছিল কিন্তু উইং বেস খেলে জেরেমি ডোকু সহ। ডোকু কিন্তু ধরেন ড্রিবলিং সেন্সে এমবাপ্পে ডেম্বেলের চেয়েও বেটার, তারপরও ভাঙতে পারেনি। ডোকু হয়তো ওই রকম স্কোরার না, কিন্তু ড্রিবল করে ভেতরে ঢোকার সেন্সে মানে ফ্রান্সের যে কোনো উইঙ্গার চেয়ে বেটার। এবং ধরেন আরও যেই প্লেয়ার ছিল সামনে, মেবি অ্যাস্টন ভিলার নাম জানি কি, মানে মুখ মনে পড়ছিল, নাম মনে পড়ছে। তারপরে টিলেমেন্স, পিছনে ডি ব্রুইনারে দিছে। তো ফ্রান্সের ক্ষেত্রে সিনারিওটা সেম। ডি ব্রুইনা যেই কাজটা করছে, উইং ধরে রিলিজ করার ট্রাই করছে, সেই কাজটা ফ্রান্সে কে করবে? ওলিসে অফকোর্স। তারপরে ডেজিরে ডুয়ে করবে ডোকুর কাজটা হয়তো। মানে ফ্রান্সের অ্যাডভান্টেজটা হলো টিলেমেন্সের জায়গায় এমবাপ্পের মতো ফিগার থাকতেছে, এইটুকুই। তো বেসিক্যালি কতটুকু স্ট্রাইকারকে বা এমবাপ্পেকে কানেক্ট করবেন। আবার এমবাপ্পে অনেক সময় ডিপ ড্রপ করে, সেক্ষেত্রে মিডফিল্ড ব্যাটেলটা অনেক ইন্টেন্স হয়ে উঠবে, বিশেষ করে এমবাপ্পে ভার্সাস রড্রি, তারপরে এমবাপ্পে ভার্সাস মানে ওই যে ডিফেন্ডার পাও কুবার্সি। এই খেলার আসলে ডিফারেন্স মেকার আমার কাছে কেন জানি মনে হয় লামিন ইয়ামাল আর ডেমবেলে। এমবাপ্পে মার্ক থাকবে, এটা মানে এমবাপ্পেকে ছেড়ে দেবে না, এমবাপ্পে মার্কটি থাকবে। সো ডেমবেলে হ্যাজ এ গ্রেট চান্স টু ব্রেক ডাউন স্পেন। কারণ এটা আমি কেন বলি, আমি তো আসলে অন্য একটা প্রসপেক্টিভ থেকে চিন্তা করে বলি। কারণ এমবাপ্পে, ডেজিরে ডুয়ে এরা অনেকটা ডাইরেক্ট সিস্টেমের প্লেয়ার, কিন্তু এমবাপ্পে ওলিসে হচ্ছে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদের ডাইরেক্ট সিস্টেমের প্লেয়ার। ওলিসে যদিও বিটুইন দ্য লাইন অনেক ক্রিয়েটিভ, 5টা অ্যাসিস্ট আছে। ডেজিরে ডুয়ে এবং ডেমবেলে কিন্তু বার্সেলোনা বা স্প্যানিশ স্টাইল ফুটবলটা চেনে। প্রথমত একজন খেলে গেছে অলরেডি ফ্রম বার্সেলোনা, এবং পিএসজিতে যে সিস্টেমটা একেবারে সিমিলার স্প্যানিশ ফুটবল সিস্টেম, এবং লুইস এনরিকে কিন্তু ওই ঘরানারই কোচ। সো ওই জায়গাটাতে এই সিস্টেমটা কিভাবে ভাঙতে হয় ট্রেনিংয়ে, এই জিনিসটা হচ্ছে গিয়ে, কারণ ওরা তো ওই সিস্টেমের বিরুদ্ধে ট্রেন করে অ্যাটাকাররা। তো এই অ্যাডভান্টেজটা থাকতেছে। সো ডেমবেলে মানে স্পেস দিয়ে মানে কুকুরেয়াকে ভেঙে ভিতরে ঢোকার ভালো চান্সেস আছে, এবং সেখান থেকে এমবাপ্পে হয়তো ভালো সাপ্লাই পেতে পারে। তো এই ডেমবেলে আর বারকোলাও যখন টায়ার্ড লেগে আসবে, সেও কিন্তু সিমিলার পিএসজি সেটআপেরই প্লেয়ার। তো এই ফরওয়ার্ড লাইনে অ্যাপার্ট ফ্রম এমবাপ্পে, ওলিসে, বাকি যারা আছে এরা কিন্তু স্প্যানিশ সিস্টেমটার সাথে পরিচিত। এই জায়গাটা আর না হলে, এরা যদি ক্লিক না করে, স্প্যানিশ কিন্তু সাফোকেট করাবে, একদম গলা চিপে ধরা ফুটবল যেটাকে বলে, আপনাকে একদম সাফোকেট করে ফেলবে। এখন সময় যত লঙ্গার পিরিয়ডে গড়াবে, ওই সময়টা থেকে ফ্রান্সের সাফোকেশনটা বাড়তে থাকবে। কারণ অ্যাটাকাররা যখন বল পায় না, তখন মাথা ঠিক থাকে না, এটা একটা প্রবলেম হয়। ক্লাসিকোতে লামিন ইয়ামাল ভার্সাস এমবাপ্পে ব্যাটেলগুলোতে সবসময় লামিন ইয়ামালই উইন হয়ে আসছে। এরপরে লামিন ইয়ামাল যখন থেকে স্পেনের হয়ে স্টার্ট করতেছে, ওইগুলাতে ফ্রান্সের সাথে এনকাউন্টারগুলোতে স্পেনই উইন হয়ে আসতেছে। সো কিন্তু এবারের স্পেনের প্রবলেমটা হচ্ছে নিকো উইলিয়ামসের যে সেট আপটা, ওই জিনিসটা ফিট নাই, সেখানে অ্যালেক্স বায় না। আর নয়তো ওভারঅল স্প্যানিশ সিস্টেমটা ক্লিয়ারলি স্মুথ আছে,
এবং ধরেন এই ম্যাচটাতে যদি ফেরমিন লোপেস থাকতো তাহলে স্পেন আরো ডেডলি কিছু একটা হয়ে যেত, কারণ সে ওই হচ্ছে গিয়ে আভারটা আছে। বক্স টু বক্স ক্যারি করে ওইভাবে একটা ডেঞ্জার ক্রিয়েট করে ফেলতো। সো ফেরমিন লোপেস ইজ এ বিগ মিস এই ম্যাচটার জন্য। আদার্স হচ্ছে দানি ওলমো মানে বিটুইন দ্য লাইনে ডিস্টার্ব করবে প্রচুর, ফ্রেঞ্চ মিডফিল্ডে প্রচুর ডিস্টার্ব করবে, আর পেদ্রি তো যখন ইচ্ছা তখন খেলা স্লো করে ফেলবে। এটা একটা তার বড় রোল। আর কাউন্টারগুলো থামানোর জন্য রড্রি। সো এই জায়গায় মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একদম ভেরি স্পেসিফিক, টু বি ভেরি স্পেসিফিক, তাহলে হচ্ছে কন্ট্রোলটা স্পেনের কাছেই থাকবে। ট্রানজিশনাল অ্যাটাকটা ফ্রান্স কতটা মানে সুপার ন্যাচারাল ওয়েতে করতে পারে, স্পেনকে খুব সহজ ট্রানজিশনে ভাঙা যাবে তা না, না। সুপার ন্যাচারাল কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স লাগবে, তাহলে হচ্ছে এই ম্যাচটা মানে তাও 50-50 ব্যাটেল। স্পেন যে গোল করবে না এমন না, ফ্রান্সকে অ্যাটলিস্ট 3-4 এরকম গোলের প্ল্যান রাখতে হবে যে আমরা বেশি গোল করবো, চান্সেস নষ্ট করবো না। স্পেন কিন্তু 2-3টা চান্স পাবেই, মানে এটা 3-4 3-2 এই টাইপের ম্যাচ হইতে পারে। আমার কাছে মানে অ্যাটাকিং ওয়াইজ ফ্রান্সকে স্লাইটলি কিছুটা এগোনো মনে হয়, কারণ স্পেন এখনো বিগ কোনো ডিফেন্সিভ টেস্ট দিতে হয়নি হ্যাঁ, মানে এই ওয়ার্ল্ড কাপে। খুব একটা বড় ডিফেন্সিভ টেস্ট দিছে বেলজিয়ামের সাথে, সেখানে কিন্তু তার একটা গোলও খাইছে। হ্যাঁ, হ্যাঁ। বড় বড় টিমের সাথে খেলছে ঠিকই, পর্তুগালের সাথে খেলছে, কিন্তু পর্তুগাল ওই এই ওয়ার্ল্ড কাপের একেবারেই ছন্নছাড়া টিম ছিল। সো মানে পর্তুগালের যতটা বড় নাম ছিল সে সে অনুযায়ী পর্তুগাল ওয়াজ এ ডিজাস্টার। সো পর্তুগালের দিয়ে স্পেনকে বিচার করলে আসলে হয় না। এবং ধরেন ফ্রেঞ্চ ডিফেন্সে ফিজিক্যালিটি আছে, সো এই জায়গায় স্পেন যে সেট পিসে খুব বেশি সুবিধা করে ফেলতে পারবে ব্যাপারটা এরকম না। সো সেট পিস বাদ দিলে স্পেনকে গ্রাউন্ডে বেক করতে হবে। সো লামিন ইয়ামালের একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা পারফরমেন্স, মানে সে যখন বার্সেলোনার হয়ে সিজনে করছে ওই টাইপের, সে এখন ম্যাচ শার্প ওরকম না, ওইটা এসে গেলে আর কি ফ্রান্স ঝামেলায় পড়বে। আর না হলে ইউরো টাইপের। হ্যাঁ, আর না হলে ফ্যাকচুয়ালি এখন পর্যন্ত ফ্রান্স ফেভারিট। স্কোর লাইন 3-2 মানে হাই ডেভাস্টেটিং ম্যাচ, 3-2 ইদার ওয়ে, স্পেন অর ফ্রান্স। মানে ফ্রান্সে যে 3টা দিয়ে জিতে যাবে এরকম না, 3-2 ফ্রান্স স্পেন যে কেউ হইতে পারে, মানে ক্লিয়ার ফেভারিট। তার মানে খুব মানে এনগেজিং একটা ম্যাচ। এটা ফাইনালের আগে ফাইনাল লিটারেলি, মানে যা বলা যায় এক্সাইটিং ম্যাচ। ধরেন ওই সেমিতে যদি আর্জেন্টিনা না আসে, ইংল্যান্ড আসে, এই সাইড থেকে যারা যাবে তারা কনফার্ম উইনার, মানে আমার কাছে মনে হয় অ্যাট লিস্ট। আচ্ছা আচ্ছা, মানে আমার কাছে তাদেরকে কনফার্ম উইনার মনে হয় মানে এই ওই সাইড থেকে। ইংল্যান্ডকে বিট করা এদের জন্য খুব একটা মানে প্রবলেম না, নট ফ্রান্সের জন্যও না আবার স্পেনের জন্যও না, দুই দলই ইংল্যান্ডকে বিট করতে পারে। প্রথম কারণ ইংল্যান্ড কিন্তু খুব ভালো ফুটবল খেলে যে এই পর্যায়ে আসছে তা না। হ্যাঁ, শুধু আর্জেন্টিনাকে কেন এক্সেপশন বললাম, আর্জেন্টিনা যখন খেলতে আসে তখন আর এটা ট্যাকটিক্স বলে কিছু থাকে না, এটা বিয়ন্ড ট্যাকটিক্স সামথিং হয়ে যায়। সো এই বিয়ন্ড ট্যাকটিক্স ম্যাচে আসলে কাউকে ক্লিয়ার ফেভারিট বলে দেওয়া উচিত হবে না। আর্জেন্টিনার সামনে মেসি অ্যাজ লং এজ পারফর্মিং মেসির সামনে কাউরে একদম মানে ভাঙ্গে চুরে জিতে যাবে, এই জিনিসটা বলা উচিত। ওই কারণে আপনি আলটিমেটলি ওইটা বললেন যে ইংল্যান্ড আসলে এরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, তখন ম্যাচটা এক পেশে হয়ে যাবে। যেমন ধরেন ওই যে আয়াক্সের একটা ভালো সিজন ছিল চ্যাম্পিয়ন্স লিগের, হ্যাঁ একটা ব্যাড ম্যাচে টটেনহাম জিতে যায়, যার কারণে ওই দিক থেকে লিভারপুল যায় ফাইনালে। তাও লিভারপুল ফাইনালে মেবি বার্সেলোনাকে না জানি না, ওই সিজন না লিভারপুল, হ্যাঁ ওই সিজনটাই মনে হয় বার্সেলোনার সাথে এক বার্সেলোনার অ্যাক্সিডেন্টে লিভারপুল যায় ফাইনালে। তারপরে যেটা হইলো টটেনহাম খুব ভেঙে চুরে জিততে পারে না। আয়াক্স খুব ওই সিজনের আয়াক্স টিম ছিল খুবই ওয়েল স্ট্রাকচার্ড টিম, পারফর্ম করছিল। মানে সেমিফাইনালে যখন টটেনহামের সাথে টেকনিক্যাল অ্যাক্সিডেন্ট বা লুকাস মৌরার লাস্ট মোমেন্টের একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আয়াক্স যখন বাইর হয়ে যায়, ফাইনালে যাওয়ার পরে কিন্তু ম্যাচটা এক পাশে হয়ে গেছিল, মানে টটেনহাম যেন বলই পায় নাই, লিভারপুল ডমিনেট করে জিতছে। তো ওই সিজনটা থেকে বলতে পারি যে ইংল্যান্ড যদি যায় তাহলে ওই সাইড থেকে আসার যে কারোর জন্য ম্যাচটা ইজি হওয়ার কথা, মানে এক পেশে হয়ে যাওয়ার চান্সেস আছে। মানে সরাসরি তো কোনো, আমি তো আসলে মানে হাইপোথিসিস মূলক কথাবার্তা বলি, এখন এরকমটা হইতে পারে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। না মিলতেছেও তো। আপনি তো যে গত ম্যাচেও আর্জেন্টিনার ক্ষেত্রে বলছিলেন 2-1 3-1 হয়ে যেতে পারে, সেটাই আসলে হয়েছে।